শিল্পীরা আড়ালের মানুষ না। মেলায় ঘুরতে ভাল লাগে, সিনেমা দেখতে ভাল লাগে, মানে আমি খুব বাঙালি টাইপ মানুষ আর কি। আমরা হলাম 12টা গান গাওয়া মানুষ একটা অ্যালবামে। একটা গানে মন ভরে না। হ্যাঁ, সবাই এত ক্লাস গানগুলো গেয়েছে, আমাকে আপনি এই কি প্রেমের কাছে গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা। আমার একদম ম্যাসিভ হিট হলো সোনা দানা দামি গহনা। এটার পর আমার ফিল্মে মিনিমাম 500 গান গাওয়ানো উচিত ছিল। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন কিছু কথা ছিলতে। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ জাকারিয়া। আমার সঙ্গে আজকে যিনি উপস্থিত আছেন তার সম্বন্ধে আসলে বলে শেষ করা যাবে না। সোনা দানা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে, লক্ষ্য মুক্তি সেনা, সে তারা ভরা রাতের মতো অসংখ্য কালজয়ী গান যিনি আমাদের উপহার দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলমারা মিনু। মিনু আপা, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপা, আমরা জানি আপনি অত্যন্ত মিশুক একজন মানুষ, মানুষের সাথে মিশতে পছন্দ করেন, মজার মানুষ। আপনার এত গান, এত জনপ্রিয় সব গান মানুষের যা আজও ঠোঁটে মুখে ফেরে, কিন্তু একটা অভিযোগ, মিনু আপা অনেকদিন যাবৎ আড়ালে। মানে এই প্রশ্নের উত্তর আগে দিয়ে জানতে চাই। শিল্পীরা আড়ালের মানুষ না, আমরা মঞ্চের মানুষ, স্টুডিওর মানুষ, অ্যালবামের মানুষ, ফিল্মে প্লেব্যাক করার মানুষ। ওই যে হাজব্যান্ড যখন অসুস্থ ছিল, মাঝখানে আমি টানা 10-15 বছর অ্যালবাম করেছি, কিন্তু পরের দিকে উনি আবার এই যে লাস্ট 10 ইয়ার্স উনি অনেক সিক ছিলেন। হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, আমিও একটু সিক হয়ে গেলাম, কারণ আমার ছোট বোনটাও তখন অনেক সিক, এবং দুইজন একই দিনে কিডনি ফেলিওর হয়ে সকালে আর রাতে ওপারে চলে যায়। তো এরপর চলে আসলো আবার করোনা। কিন্তু আমি এর মধ্যে যেটা করেছি, আমি প্রত্যেকটা লাইভ অ্যাটেন্ড করেছি। টেলিভিশনের লাইভগুলোতে অদম্য সুর বলে একটা কম্পিটিশন ছিল, সেটাতে জাজমেন্ট করেছি, ক্লোজ আপ ওয়ানে জাজমেন্ট করেছি, দেশে বিদেশে অনেক শো করেছি। স্টেজ আমি খুব এনজয় করি। স্টেজে গেলে মনে হয় যে সরাসরি একদম শ্রোতাদের কাছে, হ্যাঁ স্টেজ, কারণ আমরা তো আসলে ফিল্ম ওভাবে পাইনি। যাও বা এই যে কিছুদিন আগে ফিল্ম গুলো, এই যে হাওয়া, পরাণ, তারপরে আয়নাবাজি, তুফান উঠে গেল, তখন আমরা প্রায় বেশ কয়েকটা ভালো গানও, হ্যাঁ আমরা তখন ভাবলাম যে সেই আগের ফিল্মের সময়টা আবার ফিরে আসবে। কারণ আমি কিন্তু হলে গিয়ে ছবি দেখি। আমার মেয়ে আর আমার একটা হবি আছে, আমরা হলে যাই, সিনেপ্লেক্সে, দাওয়াতে তো যাই, এমনিও যাই। আমার খুব ভাল লাগে, মেলায় ঘুরতে ভাল লাগে, সিনেমা দেখতে ভাল লাগে, মানে আমি খুব বাঙালি টাইপ মানুষ আর কি। খুবই দারুণ একটা শৈশব আপনার কেটে। আমার বাবা খুব গান পাগলা একটা মানুষ ছিলেন। বাবা মা দুজনই। আব্বা বিজনেস করতেন, বিজনেসের পাশাপাশি যে সময়টা উনি পেতেন, সেই সময়টাতে আমাদের একটা গানের ঘর ছিল, ওখানে সব ধরনের ইনস্ট্রুমেন্ট থাকতো। তো আব্বার বন্ধু বান্ধব বা একটু ফোক গান উনি বেশি পছন্দ করতেন। আব্দুল আলিমের গান গাওয়ার চেষ্টাও করতেন। শ্রদ্ধেয় আব্দুল আলিম সাহেবের ছেলে, তার পরিবারের সবাই আমাদের বাসায় আসতেন। সন্ধ্যার পরে আব্বা বিজনেসের পরে তার একটাই রিক্রিয়েশন ছিল, সেটা হলো গান নিজে শোনা এবং গান প্র্যাকটিস করা। আমরা 4 ভাই বোন ছিলাম, জাহাঙ্গীর, রুনু, অনু, মিনু, আমি। আর স্কুল ছুটিতে আমরা যখন গ্রামে যেতাম, তখন মেঘনা নদীর পাড়ে, মানে আমার নানা বাড়িতে। আব্বার দেশ যদিও ভোলা ছিল, আমার জন্ম কুমিল্লায়, আমার নানা বাড়িতে, আর ওখানে আমাদের এক শৈশবটা বেড়ে ওঠা। অনেক সুন্দর একটা সময় আমরা পার করেছি ওখানে, মানে অসাধারণ সময়। আমাকে যদি বলা হয় যে আপনি আপনার জীবনের কি ফিরে পেতে চান, তাহলে আমি বলবো আমি আমার শৈশবের সেই দিনগুলোতে আবার ফিরে যেতে চাই। আপনি ক্লাস 9-এ থাকা অবস্থায় আপনি প্রথম অ্যালবাম তৈরি করলেন, মানে কণ্ঠ দিলেন আর কি। সেই গানটিতে, সেই অ্যালবামে জড়িত ছিলেন আরেক কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তো
ক্লাস 9-এ কি এমন ছিল আপনার গলায়, বা কি দেখে আইয়ুব বাচ্চু মনে করলেন যে এই ক্লাস 9 তো না, আমি আসলে এত ছোটবেলা থেকে গান করি, তখনই আমার গলাটা না, মানে আমাকে চোখ বন্ধ করে কেউ বুঝতো না যে ও কি বাচ্চা না বড়। হ্যাঁ, গলা অনেক ম্যাচিওর ছিল। দেখা যেত যে টেবিল নাগাল পেতাম না, আমাকে টেবিলের উপর উঠে বসায় দিত, আমি হারমোনি বাজিয়ে লতাজির গান করতাম। তখন ভয়েস অনেক আমার একদম ম্যাচিওর ছিল। কোনো একটা অনুষ্ঠানে বগুড়াতে ক্যান্টনমেন্টে, ওখানে বাচ্চু ভাই ছিলেন। আমার গান শুনে আব্বাকে বললেন যে আমি নতুন কিছু প্রজেক্ট করছি, অ্যালবাম, আমি ওর গান করতে চাই। আই এম সো লাকি যে আমার প্রথম গানটি ছিল সে তারা ভরা রাতে। আমাকে 12টা গানের ট্র্যাক বাসায় পাঠিয়ে দেওয়া হলো। তখন ওই যে সারগাম স্টুডিও, পান্না ভাই ছিল রেকর্ডিস্ট, সারগাম স্টুডিওতে আমি যেতাম। আমি ভয়ে কারোর সাথে কথা বলতাম না, ক্লাস 8-এ পড়ি তখন। আপা, এই সেই তারা ভরা রাতে গানটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি অল্প একটু। সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। আপনি 90 দশকের একদম মঞ্চ মাতানো, সিনেমা মাতানো, আপনি প্রায় 100টির অধিক প্লাস সিনেমাতে গান করেছেন। আপনার 20+ অডিও একক অ্যালবাম, আপনি মিক্সড অ্যালবাম করেছেন 100-এর উপরে। এই যে একটা রমরমা কালচার থেকে আপনি দেখে আসছেন, সেই যে একটা রমরমা একটা অডিও ইন্ডাস্ট্রি, সেটি এখন ভাঙতে 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 বেহাল অবস্থা। নিশ্চয়ই আপনার এগুলো খারাপ লাগে দেখতে? খারাপ লাগে, ভীষণই খারাপ লাগে। কারণ আমরা যখন আসলাম তখন আবার অ্যালবামের রমরমা একটা সময়, তখন ফিল্মগুলো নকলের মধ্যে ঢুকে গেছে। সেই আগের মানে মার্জিত রুচিসম্পন্ন ফিল্মগুলো আর হচ্ছে না। তখন আমরা শিল্পীরা রেডিও, টেলিভিশন, স্টেজ আর অ্যালবামে আমাদের মনের যত ইচ্ছাটাকে প্রকাশ করছি, নিজেদের চাওয়া পাওয়াটাকে পূরণ করে নিচ্ছি অ্যালবামের মাধ্যমে। যে অ্যালবামটাই একটা সিনেমা, মানে অ্যালবামের মধ্যে 12টা গান, 12 রকমের 12টা গান থাকবে, এবং প্রতিটা গানের কথা, সুর একদম এক এক রকম। আমরা মনে আছে 90 দশকে যে কয়জন শিল্পী ছিলেন, সবাই খুব যত্ন করে তাদের দারুণ দারুণ গানগুলোকে এক একটা অ্যালবামে সাজাতো। সেটা হোক ঈদের সময়, 2টা ঈদ, তারপরে ভ্যালেন্টাইন ডে, বৈশাখে, মানে যতগুলো বাংলা অকেশন যেগুলো, সেই অকেশনালি ডুয়েট, মিক্স, ফোক, ব্যান্ড। তো দর্শকরা, শ্রোতারা ভালো ভালো গানগুলো তখন পেত। আমরা যদি বাচ্চু ভাইকে বলেন, আমাকে বলেন, বা জেমস ভাই, বা রবি, ডলি, এস রুবেল, আখি, এই যে এক ঝাঁক পায়রা, গানের পায়রা আসলো, এটা আমার মনে হয় ফিল্মে এরা কেউ অত বেশি এটা জনপ্রিয় হয়ে ওঠেনি যতটা তারা অ্যালবামে হিট ছিল। হ্যাঁ, তো এই অ্যালবামটাও, ফিল্মটা তো আমরা খুব মিস করি। সেই মিস করা সময়টাকে আমরা গান যখন লাইভে গাই টেলিভিশনে, তখন পুরনো সব সুরকারদেরকে আমরা খুব মিস করি। তাদের গানগুলো আমরা গাই, তখন ভিতরে খুব কষ্ট হয়, আমরা কেন তাদেরকে পেলাম না, এটা একটা খুবই কষ্ট হয়। তারপর যখনও যাও বা আমরা একটা রেডিও, টেলিভিশন এবং অ্যালবামের একটা সুন্দর সময় পেলাম, সেইটাও নষ্ট হওয়া শুরু হলো পাইরেসির পরে। পাইরেসি হওয়ার কারণে দেখা গেল আমরা টানা 10 বছর অ্যালবাম করেছি, কিন্তু এরপরে হয়ে গেল ইউটিউবের যুগ। তখন আর কোম্পানিরা লগ্নি করতে, মানে সেইভাবে শিল্পীদেরকে সাপোর্ট করতে পারতো না। তখন আবার চ্যানেলগুলোর প্ল্যাটফর্মে ওই পুরনো গানগুলোকে দিয়ে সেরা কণ্ঠ, ক্লোজ আপ ওয়ান এরা আসলো, কিন্তু দুঃখজনক হলো যে এদের আর অ্যালবাম হয়নি, নিজেদের গানও থাকলো না। হ্যাঁ, এরপর এখন লাস্ট 2-3 ইয়ার্স একটু বেশ কয়েকজন গান পাগলা মানুষ
সবাইকে একটা একটা করে মৌলিক গান দিচ্ছে। আমরা হলাম 12টা গান গাওয়া মানুষ একটা অ্যালবামে, একটা গানে মন ভরে না। সিঙ্গেল, এখন অবশ্য সারা ওয়ার্ল্ড ওয়াইডই এটা একটা সত্যি কথা, মানে সিঙ্গেলের যুগ এটা। আপা, যেহেতু সিনেমার কথা আসলো, গানের কথা আসলো, আপনার সেই হ্যাবক বা সোনা দানা যে পরবর্তীতে একটা সিনেমাতে, মাটির ফুল সিনেমাতে ইউজ করা হয়েছে, এই গানটা নিয়ে আসলে অনেকক্ষণ কথা বলা যাবে। আপনি নিশ্চয়ই মঞ্চে এই গানটার সবচেয়ে বেশি ইয়া পান। হ্যাঁ, আমি এই গানটা নিয়ে একটু শুনতে চাইবো, যে গানটার তৈরির বিষয়টা, পেছনের গল্পটা। মজার ব্যাপার, এই গানটা আমি গাইতেই চাইনি। এই গানটা এমন, মানে শহীদুল্লাহ ফরাজি ভাই হঠাৎ করে ফোন দিলেন, মিনাপ্পা আপনি কই? আমি বললাম হ্যাঁ এই তো ঘুরতেছি। তখন আমি বিকেলবেলা হলেই বেলি রোডে একটু আমরা ফুচকা খেতে যাই, একটু শাড়ি কিনতে যাই, তাঁতের শাড়ি। আপা আসেন। তা আমি বললাম কেন, আজকে আমি গান গাবো না, আসেন না। তা গিয়ে দেখি যে মানাম ভাই একটা অ্যালবাম করছে শখ করে। তখন অ্যালবামের পড়তি যুগ, মানে অ্যালবাম আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। গেলাম, গিয়ে দেখি যে সামিনা আপা, সামিনা চৌধুরী, কনক চাপা, আরও কারা কারা ছিলেন, সবার খুব ক্লাসি সব গান। মানাম ভাই তো একটু ক্লাস মানুষ, ব্যান্ডেরও যেমন তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, পাকিস্তানি ঘরানার মিউজিক। তা আমি গানগুলো শুনে আমি বললাম ও মাই গড, এত সুন্দর আধুনিক সব গান, গজল, প্রায় গজলের মতো। হঠাৎ শুনি যে সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না। আমাকে বলল, আনলাম হ্যাঁ সবাই এত ক্লাস গানগুলো গিয়েছে, আমাকে আপনি এই কী প্রেমের কাছে, গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, কি আপনি আমাকে বলে। আপনি গান তো, শহীদুল্লাহ ফরাজি ভাই বলে গান, আপনি গান, আমি আপনাকে ওই গানও দিচ্ছি। আমি বললাম হ্যাঁ আমি এটা গাইবো এক শর্তে, ওইখান থেকে আমাকে ওই স্টাইলের গান দিতে হবে, পাতা ছিঁড়ে করো আমার গয়না। কেন আমার কি গয়না পড়তে ইচ্ছা করে না? খুব মজা করলাম ক্লাস স্টুডিওতে, ওটা ভয়েস দিলাম অডিও আর্টে। তো ওটা শেষ করে চলে আসলাম, গানটা গিয়ে 5-10 মিনিট, কারণ সহজ কথার সহজ সুরের গান। পরে এই গানটা ফিল্মে মাটির ফুল ছবিতে শাবনুর রিয়াজ, হ্যাঁ এটা লিপসিং করার পর আমি প্রায়ই দেখি, আমাদের এক ভাই ছিল, ওর নাম হলো শাহজাহান, বলে আপা ও সাউন্ডের কাজ করতো, আপনার বলে আমি রেডিওতে জব করি, আপনার এই গানটা প্রতিদিন আমাদের 20 থেকে 25 বার বাজাতে হয়। কেন? বলে রিকোয়েস্ট আসে, গ্রাম রেডিও তো খুব মানুষ আসলে খুব বেশি শোনে, আর আগেকার গান এত হিট কেন রেডিওর জন্য। হ্যাঁ, সিনেমার গানগুলো ওই যে রেডিওতে বাজতো, সোনা দানা আর সে তারা ভরা রাতে। তা আমি বলবো আমার একদম ম্যাসিভ হিট হলো সোনা দানা দামি গহনা। এটার পর আমার ফিল্মে মিনিমাম 500 গান গাওয়ানো উচিত ছিল। তাহলে কেন আমাকে বলা হলো আমি চাপা? আমাকে একজন শিল্পী যখন গান হিট করে তাকে ডাকলে সে গাবে না কেন? অবশ্যই গাবে। তাহলে এখানে একটা পলিটিক্স ছিল, ইন্টারনালি ফিল্মি পলিটিক্স আছে আমাদের এই জায়গাটায়, না নাম মিশলে বোঝা যায় না। বাট আমি কিন্তু এই টাইপ মানুষ না, আমি আরও চাই ও গায় না কেন, ও কেন গায় না। আমি যখন কম্পোজিশনে আসি তখন আমি সবার কথা চিন্তা করি, কারণ আমি টেলিভিশনে সবার গান শুনি, দেখি যে এই যে জেনারেশন, ওরাও তো অনেক দিক থেকে ওরা বঞ্চিত। আমরা একটা সময় এসছি, ফিল্ম নাই ঠিক আছে, অ্যালবাম পেয়েছি, অ্যালবামটা হয়তো আরও আমরা কন্টিনিউ করতে পারতাম যদি ভালো কথা, ভালো সুরের গান বেশি স্পন্সর করতো যদি কোম্পানিগুলা, তাহলে সেটাই হতো। কিন্তু ওরা চাইতো একটু ফোক বেসড, একটু ধামাকা গান হোক। আমি আসলে কমার্শিয়াল ব্যাপারটা যে ক্লাস ব্যাপারটাতে আমার মন টানতো, কারণ আমি তো আসলে বিজনেস ব্যাপারটা বুঝতাম না। এখন যখন বুঝি তখন মনে হয় যে আল্লাহ আমাকে সব সুযোগই দিয়েছিলেন, কিন্তু আমি এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারিনি। হয়তো আমি
5% কাজে লাগিয়ে 100 ভাগের ইন্ডাস্ট্রি আপনাকে কাজে লাগাতে পারেনি, এটা তো বলা যায়। ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারেনি, এটা একদম 100%। হ্যাঁ, তবে আপনার যখনই আসলে দেওয়ার সময়টা বেশি ছিল, যখন একদম প্রস্তুত ছিলেন সব দিক দিয়ে, আমি আমরা পারিনি। আমি মনে করি কি কিছু ভুল ভ্রান্তি হয় আর কিছু কোণঠাসা করার ব্যাপারও থাকে। কিন্তু আলুমারা মিনু তো একদিনে তৈরি হয়নি, আলুমারা মিনু তো সেখান থেকে উঠেও আসেনি, তার তো নিশ্চয়ই আমার যেটা ভুল ছিল, হিট গান আছে, তাকে কেন আমরা আলাদা করলাম? আমরাই তো বঞ্চিত হলাম, মানে ইন্ডাস্ট্রি। এটাই ইন্ডাস্ট্রি অনেক সময় চায়, কি চায় না, এটা আমরা ভেতরকার মানুষরা জানি, কিন্তু এটা কখনো হওয়া উচিত না। হ্যাঁ, কারোর সাথে হওয়া উচিত না, কারোর সাথে, কোনো শিল্পীর সাথে হওয়া উচিত না। আমি মনে করি প্রতিটা শিল্পীর নিজস্ব একটা জায়গা আছে। আপনার কণ্ঠে এবার সেই বিখ্যাত গান শোনা দেনা। প্রেমের কাছে কিছুই মানাই না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা, সোনা দানা, দামি গহনা, সোনা দানা, দামি গহনা। আবার যখন আপনি এই গানটা দেখলেন যে চারিদিকে এত বাজছে, মানে একটা বলতে গেলে এখন তো আসলে আমরা ভাইরাল শব্দটা বলি, ছিল না, এটা ভাইরাল ছিল, ভাইরালের বাবা ছিল আর কি। তো সেদিক তখন আপনার আসলে অনুভূতিটা কেমন ছিল, মানে আপনি যখন দেখলেন যে এত চতুর্দিকে শুধু শোনা দানা? আমার তখন এত স্টেজ আসতো, তখন আমি কমার্শিয়াল ব্যাপারটা বুঝতে শিখি আসলে। স্টেজে তো প্রচুর গাইতাম, আমাকে ফোক গান অনেক গাইতে হতো। আপা, আপনার ক্যারিয়ারে যে মাটির বুকে ঘুমিয়ে আছে, মানে এইটার আলুমারা মিনু একদম মানে সমান্তরাল আর কি। এই গানটার পেছনে নিশ্চয়ই অনেক মজার গল্প আছে, বা এই গানে আপনি কিভাবে যুক্ত হলেন, এর পেছনের গল্পটা আসলে শুনতে চাই। আমার গান করতে গিয়ে অদির বাবা আমাকে, আমার গান শুনেই আমাকে পছন্দ করেন, বা স্নেহের বশে আমাদের একসাথে চলা, আমি ওনাকে খুব রেসপেক্ট করতাম। যখন এই যে সে অসুস্থ হওয়ার পর, অপারেশনের পর আমরা চলে আসলাম, বেশ কয়েকটা আমার অ্যালবামও বের হলো, তো আমি তো আসলে ওনার সাথে চলতে ফিরতে গিয়ে আমি তো আসলে তার সুরগুলো খেয়াল করতাম যে কত ভালো সুর। আর উনি তো একসময় অনেক শিল্পীকে গান করিয়েছেন, সুবীর নন্দী, তারপর উনি ছিলেন টেলিভিশন কেন্দ্রিক সুরকার, উনি ফিল্ম ঘরানার পরে, ওটাতে উনি ছিলেন না, ওনার কাজের জায়গাটাই ছিল বিভিন্ন ম্যাগাজিন প্রোগ্রাম, তারপর টেলিভিশন। কিন্তু টেলিভিশন মিডিয়াটা ছিল ইরেজ মিডিয়া, যেই প্রোগ্রামটাই করুক না কেন, যেই শ্যুটটাই করুক, এটা থাকবে না। এখনো টেলিভিশনে এই যে কোনো আর্কাইভ নাই, খুবই অনেক প্রোগ্রাম। হ্যাঁ, কাজ করতে গিয়ে আমি দেখলাম উনি আসলে অনেক খোলা মন, নিজের ভবিষ্যৎ বা চিন্তা ভাবনা এগুলো একদমই নাই। তো আমি কাজ করতে গিয়ে দেখলাম যে সাউন্ডটেক আমাকে এত কাজ করাচ্ছে, এর মধ্যে যদি তাদেরকে একটু অফার দেই যে 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, তারপর 26শে মার্চ আমাদের দেশে তখন সাবিনা আপা যেই গানগুলো করেছিলেন, দেশের গান, ওই যে সবকটা জানালা খুলে দাও না, সুন্দর সুবর্ণ, জন্ম আমার ধন্য হলো মাগো, আমাকে নিয়ে উনি স্বপ্ন দেখবে কি দেখবে না, আমার মনে হলো যে দেখি আমি একটু ওনার এই গানগুলোকে কাজে লাগানো যায় কি না। তখন আমি সাউন্ডটেকের বাবুল ভাইকে বললাম, বাবুল ভাই একটা অ্যালবাম করি, 6টা দেশের 6টা ভাষার গান থাকবে, তো এখানে সাবিনা আপা, শাহনাজ আপা, খালেদ হাসান মিলু ভাই, আমি, সামিনা চৌধুরী, তারপর আবিদা সুলতানা, সবাইকে নিয়ে পুরো অ্যালবামটা সাজালাম। এই 3টা দশক ধরে যে মাটির বুকে ঘুমিয়ে আছে আমার কণ্ঠে, এটা আমি গানের ব্যাপারে আরেকটু বলতে চাই যে ইতিহাস সৌরভে অ্যালবামটা আমার চাপাচাপিতেই হয়েছে, উনি তো বলবেই না কাউকে। উনি কোম্পানিতে গিয়ে বুঝেছিলেন যে কমার্শিয়াল গান ছাড়া কেউ আসলে অর্থলগ্নি করতে চায় না, করলে নিজেদের যারা শখের গীতিকার সুরকার তারা নিজেরা করবে, খরচ কম হতো,
হারানুদ্দিনের গানে তো সুরকারকে পে করতে হচ্ছে না, গীতিকারকেও পে করতে হচ্ছে না, কিন্তু ওগুলো সুপার ডুপার হিট গান। তখন আমি বলার পরে এই অ্যালবামটা হলো। যে মাটির বুকে আর কথা কবিতা এই গানটা আমি করেছি। অন্যান্য গানগুলো অনেক অসাধারণ গান, যারা ইতিহাস সৌরভে অ্যালবামটা জানে তারা বলতে পারবে যে প্রত্যেকটা গানই ইতিহাস সৌরভে গানটা সাবিনা আপা গেয়েছেন, কোনো কথা বলো না বন্ধু শাহনাজ আপা গেয়েছেন। বাট যে মাটির বুকে কিন্তু আমি গাইতে চাইনি। আমি চেয়েছিলাম এই গানটা একবার মাত্র বিটিভিতে হাদি ভাই অনেক আগে গেয়েছিলেন, কিন্তু গানটা কেউ জানতো না। তো কোম্পানির তখন ইয়ে ছিল যে এই গানটা যাতে আমি গাই। প্রত্যেকটা প্রাইভেট চ্যানেল ওরা ভিডিও করে নিল। গান হিট করার পিছনে এই যে ভিডিও একটা কারণ, যে প্রত্যেকটা চ্যানেল তাদের অফ টাইমে বা সারাদিনে এই গানগুলোকে প্রচার করত, যে কারণে যে মাটির গানটা মানুষের কাছে পৌঁছালো অনেক বেশি। আমার মতে গাইতে চাননি, তার মানে কি আপনার কিছু মনে হয়েছিল? গানটা আমার কাছেও মনে হয়, আমি যদিও আপনাদের মধ্যে এত বুঝি না, কিন্তু মনে হয় যে গাওয়াটা অনেক কঠিন। না না না, সেই জন্য না, কঠিন গানের তো আমি পাগল, সেটার জন্য না। আমি চেয়েছিলাম যে এই গানটা ডুয়েট হোক, হাদি ভাই আমি গাই, কিন্তু সুরকার এবং গীতিকারের চাওয়া আমি গাই। হ্যাঁ, তো আমার কণ্ঠে এই জেনারেশন গানটাকে লাস্ট 30 বছর ধরে নিয়েছে। তবে আমার ইচ্ছা আছে হাদি ভাই এবং আমি আবার এটাকে নেক্সট জেনারেশনের জন্য খুবই চমৎকার গাইব। একটু গানটা শুনতে চাই। এই গানটা লিখেছেন নাসিমা খান, সুর করেছেন প্রয়াত বেশ বরেণ্য সুরকার সেলিম আশরাফ। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মতি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দিনা। আজও মানে এখনো আপনি একদম আগের মতোই কণ্ঠ আপনার, খুব ভালো লাগলো। আপা, আমাদের দেশে একটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই খেয়াল করছেন, শিল্পীদের আসলে কি রাজনীতিতে যুক্ত হওয়া ঠিক কিনা, কিন্তু আবার একই সাথে শিল্পীরা তো রাজনীতির বাইরেও না, রাজনৈতিক সচেতন। কিন্তু আমাদের দেশে কেন জানি কেউ যদি রাজনীতিতে যেতে চায় তাকে একটা ট্যাগ দেওয়া হয়, একটা এই যে ডিভাইডেশন, যে বিভাজনের যে বিষয়টা, আপনি সব কিছু মিলে কি মনে করেন যে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে শিল্পীদের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত কিংবা উচিত না? এই কারণে রাজনীতিতে যাওয়া উচিত, ভালো শিল্পীদের যাওয়া উচিত। কেন? আজকে আওয়ামী লীগের এই ঘটনা সারা পৃথিবীব্যাপী আমাদের দেশটাকে কলঙ্কিত করছে। যারা বিশ্বাস করে ভালোবেসে গান করেছে, কাজ করেছে, নাটক করেছে, একমাত্র মূল যে চরিত্রগুলো বাদ দিয়ে, এখানে তো আমি শিল্পীদের কোনো দোষ দেখি না। হ্যাঁ, অন্যায়ভাবে যদি কেউ অনেক মিসইউজ করে সেটা এক জিনিস, কিন্তু আমি এখন নতুন বাংলাদেশে বলবো, আমাদের দেশে অনেক শিল্পী, গীতিকার, সুরকার, তারপর এরা পেশাজীবী যারা আছেন, তাদের কথা আসলে কে বলবে? নিশ্চয়ই এমন একজন বলতে প্রতিনিধি হিসেবে থাকা উচিত, যাতে এই যে আমাদের বিশাল একটা জনগোষ্ঠী সংস্কৃতির, সেটা নট অনলি ফর কালচারেও এমন একজন প্রতিনিধিত্ব করা উচিত, যাতে করে প্রত্যেকটা সেক্টরে আর্টিস্টদের কেউ যেন কোনো কিছুতে বঞ্চিত না হয়, বিপদে আপদে যেন সবাই আমরা তাদের পাশে থাকতে পারি। এমন কেউ আবার আসা উচিত না যে ওই জায়গাটাতে এসে একটা অপব্যবহার করে মানে আর্টিফিশিয়াল একটা ফেস নিয়ে, আমি এরকম অনেককেই চিনি, আর্টিফিশিয়াল ফেসটাকে নিয়ে একটা প্রতিনিধিত্ব করে শুধুমাত্র ওই জায়গাটাকে ব্যবহার করার জন্য। মানে সুরাজনীতি, ভালো রাজনীতি করুক। হ্যাঁ, আমার কথা হলো ভালো রাজনীতির জন্য অবশ্যই করা উচিত। আপনার গান নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে নতুন পরিকল্পনা কি করছেন? আমার পরিকল্পনা, আমি যতদিন আমার কণ্ঠ ঠিক থাকবে
আমি চেষ্টা করব আমার দর্শক শ্রোতাদের ভালো ভালো গান দিতে। যেই গ্যাপটা হয়েছিল সেই সময়কার মিনুকে আবার দেখি প্রেজেন্ট করতে পারি কিনা। নতুন নতুন মিউজিক ভিডিও করা, দেশের গান করা, ভাষার গান করা, প্রেমের গান করা, বিরহের গান করা, অনেক অনেক প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আর আছে আমি কিছু কম্পোজিশন করছি, নিউ জেনারেশনকে আমি গাওয়াবো। আর কিছু হলো অদির বাবার, সেলিম আশরাফ সাহেবের কিছু সুর আছে, নিউ জেনারেশনের ছেলে মেয়েদেরকে দিয়ে গাওয়াবো। আর একটা গানের স্কুল ইনস্টিটিউশন করা। নিশ্চয়ই আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমার ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করবেন, আমাকে দোয়া করবেন যাতে করে আমি ভালো ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারি, আর সারা জীবন যাতে গানের সাথে আপনাদের সামনে থাকতে পারি। মিনু আপা, এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিলেন, এজন্য আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ আমার এত এত কথা এতক্ষণ ধরে হজম করার জন্য। আর কিছু কথা ছিল অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আমাদের সময়কে আমার অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এই ছিল আজকের কিছু কথা ছিলতে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সময়ের সঙ্গেই থাকুন।